সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধনের আগে শহরে গুলি, আতঙ্কে গোটা শহর। মুখ্যমন্ত্রী প্রধান বিচারপতি আসার আগেই শহরে গুলিবাজি, গুলিকাণ্ডের তদন্তে রিজিওনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। এবার আসছে বিস্তারিত সংবাদে। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন হতে চলেছে, আর সেই উপলক্ষে জলপাইগুড়িতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 5 রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিরা। কিন্তু তার আগেই শহরে চলল গুলি। যদিও এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই গুলি চালায় তা তদন্তে নেমেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, জলপাইগুড়ি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সমাজপাড়ার একটি আবাসনের ঘরের দরজা এবং গাড়িকে লক্ষ্য করে চালানো হয় গুলি। গাড়ির মালিক রামপ্রসাদ কামতি প্রতিদিনের মতো গতকালেও সন্ধেবেলায় 6টা নাগাদ ফ্ল্যাটের সামনে গাড়িটি পার্কিং করে রাখেন। এরপর সকালবেলায় ভাগ্নিকে স্কুলে পৌঁছানোর জন্য গাড়ি বের করার সময় দেখতে পান গাড়ির কাঁচ ফুটো। তিনি ভাবেন, যেহেতু সামনেই কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই হয়তো রাতের বেলা কোনো রড জাতীয় কিছু ঢুকে গিয়েছিল। কিন্তু গাড়ির ভেতরে ঢুকতেই তিনি দেখতে পান গাড়ির ড্যাশবোর্ডে ফুটো হয়ে সামনে সিটও ফুটো হয়ে আছে। এরপরেই সিটের ফুটো জায়গা থেকে ধাতুর বস্তু উদ্ধার করেন। দেখে বুঝতে পারেন যে গুলি চলেছে। এরপরেই তিনি কোতোয়ালি থানার পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। যেই বাড়ির দরজায় গুলি চলেছে সেই বাড়ির সদস্য সায়ন্তন চক্রবর্তী কি বললেন শুনুন। কালকে রাত্রে 12টার দিকে কারেন্ট চলে যায়, তারপরে কারেন্ট আসে, তো কয়েকটা বোম ফাটছিল। বোমের সাথেও মনে হলো যে গানশট মতো হলো। তো যখন বাইরে আসলাম, একটা বাড়িতে আওয়াজ হয়েছিল, তো বাইরে আসলাম, তো বাইরে এসে দেখি যে কাঁচের মধ্যে স্পট পড়ে আছে। তো এই তো মানে আপনার বাড়িতে কোথায় বাড়ি আপনার? সমাজপাড়া এখানে বাড়ি। যেই গানশটটা দরজা কি ঘরে অন্য কিছু ভেঙেছে? না, ঘরের দরজাটা মানে আগে কাঁচের দরজা ছিল, তারপরে হচ্ছে কাঠের দরজা, তো কাঠের দরজাতে আটকে গেছে। এটা কিভাবে হলো, কারা করলো কি মনে হচ্ছে এখন? বলতে পারবো না কারা করলো। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসেছে, তারা খোঁজাখুঁজি ইনভেস্টিগেশন করেছে। বলছি, কখন বুঝতে পারলেন যে এরকম ঘটনাটা হয়েছে? 12:15 মানে হ্যাঁ 12:15 12:15 থেকে 12:20 মধ্যে। কি দেখলেন, মানে প্রথমে কি দেখলেন? আমি তো ঘরের ভিতরে ছিলাম, তো একটা আওয়াজ হলো, তো আওয়াজ হওয়াতে বাইরে আসাতে দেখলাম যে কাঁচের যে দরজাটা আছে সেটা মানে ফুটো হয়ে গেছে। তো আর কাঁচের দরজার সামনে কাঠের দরজা যেহেতু আছে, কাঠের দরজাটাও ড্যামেজ হয়েছে। মানে সেটা কি বুলেট, মানে কোনো সেল? অ্যাকচুয়ালি সেল আজকে সকালে পাওয়া গেছে, সেল মানে বুলেটটা, আর কালকে রাত্রে কিছু মানে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ কি কাল রাতেই এসেছিল? না, পুলিশ আজকে সকালে এসেছে, কারণ ওই গাড়িতেও একটা ইয়ে হয়েছে, শর্ট হয়েছে। কি অনুমান করছেন যে এটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এই সমস্ত কিছু? এটা তো তার মধ্যে তো অবশ্যই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যেই তো পড়ে। মানে শহরের মধ্যে এইরকম ঘটনা তো এর আগে সচরাচর হয়নি। না, নর্মালি তো শোনা যায় না। কতটা আতঙ্কে আছেন এই? হ্যাঁ, একটু তো আতঙ্ক তো লাগবেই, কারণ বাড়ির মধ্যে হওয়া। কোনো আহত হওয়ার কোনো ঘটনা তো ঘটেনি? না, আশেপাশে কেউ আহত হয়নি। এদিকে এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা শহর জুড়ে। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। দেখুন, জলপাইগুড়ি একটা পিসফুল টাউন, একটা কৃষ্টির শহর, কালচারের শহর। সেই শহরে রাত্রি 12টা থেকে 12:20 মধ্যে এই শ্যুট আউট, এবং সেই সময় প্রচণ্ড বোম ফাটছিল। কে বা কারা করলো এখনও তো পুলিশ তদন্ত করছে, তদন্ত করে দেখা হচ্ছে। তবে যারাই করে থাক তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একটা বাড়ির মধ্যে ঢুকছে, গাড়ির মধ্যে ঢুকছে, একটা যখন তখন একটা ক্যাজুয়ালিটি হতে পারতো। আর মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা, কারা মানে দুষ্কৃতি অবশ্যই যেই করে থাকে সে তো দুষ্কৃতি, তাকে গ্রেপ্তার করতে হবে। এখানকার দোকানপাটও অনেক রাত পর্যন্ত খোলা থাকে।
এই ব্যাপারে আমরা পৌর প্রশাসন এই ব্যাপারে পদক্ষেপ করব। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ির সমাজপাড়াতে গুলিকাণ্ডের পর তদন্তে এলো রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধনের আগে শহরে চলল গুলি। একাধিক জায়গায় রয়েছে তার ছাপ। এই ঘটনায় তোলপাড় শহর। কেন, কী কারণে এমন ঘটনা, তাকে ঘিরে চলছে চাপানুতর। বৃহস্পতিবার গুলিকাণ্ডের ঘটনায় রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা ঘটনাস্থলে এসে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেন। যেই জায়গাগুলি চিহ্ন পাওয়া গেছে সেই জায়গাটিতে তারা পরীক্ষা করে নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি যে সমস্ত জায়গা থেকে গুলি চালনা হতে পারে সেই সব জায়গা ঘুরে দেখেন। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার তদন্তকারী অফিসার বিনয় যাদবকে সাথে নিয়েই সমাজপাড়া গুলিকাণ্ড এলাকার পরিদর্শন করেন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা। ফরেন্সিক টিম এসেছিলেন, কিছু কিছু স্যাম্পল নিয়ে গেলেন। মানে ঘটনাটা কালকে কখন হয়েছিল, মানে কি কালকে ঘটনাটা হয়েছিল রাত্রে 12:15, রাত 12:15 দিকে। আর আপনারা জানতে পারলেন কখন? মানে ডাউট তো তখনই করেছিলাম, কিন্তু কোনো বুলেট যখন পাওয়া যায়নি তো তারপরে আমরা বেশি মাথা ব্যথা করিনি, ভেবেছি কোনো পাথর এসে ছিটকে লেগেছে। এখন তো ফরেন্সিক টিম এসেছে, এখন ফরেন্সিক কিছু পেয়েছে ঘর থেকে? না, ঘরের ভিতর থেকে তো কিছু পাইনি, ওরকম কিছু বললো না। কি নমুনা সংগ্রহ করে নিয়ে গেল? হ্যাঁ, কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গেল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একাধিকবার খবরের শিরোনামে এসেছেন বিএলওরা। কখনো অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যার ঘটনা, আবার কখনো বিক্ষোভ আন্দোলনে নেমেছেন তারা। এবার সরাসরি পদত্যাগের আবেদন জানালেন। আবেদনের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে রীতিমতো তালা ঝুলিয়ে আন্দোলনে নামলেন জলপাইগুড়ির গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের 17 জন বিএলও। তাদের দাবি, এক কাজ ইলেকশন কমিশন বারবার করাচ্ছে। হিয়ারিংয়ের জন্য যার যার নাম এসেছিল তাদের সবাইকে হিয়ারিং করানো হয়েছে, কিন্তু বৃহস্পতিবার আবার নতুন করে আরও 3500 জনের নাম পাঠানো হয়েছে, তাদের হিয়ারিং করতে হবে, পাশাপাশি তাদের নথি সংগ্রহ করতে হবে বলে। বিএলওদের দাবি, এই পরিবারগুলি একবার হিয়ারিং করেছে, আবার সেই মানুষদেরই ডাকা হচ্ছে। এই নোটিশ দিতে গেলে পরিবারগুলি নোটিশ আর নিতে চাইছে না, ফলে সমস্যায় পড়েছেন বিএলওরা। সেই কারণেই ইআরওকে লিখিতভাবে 17 জন বিএলও পদত্যাগ করার জন্য চিঠি পাঠান। আমি বিএলও, আমি 179 পার্টির বিএলও। আজকে কি করলেন আপনারা? আমরা ওই যে অঞ্চল অফিসের তালা লাগালাম। আমাদের ইস্যু এই একটাই, আমাদের অনৈতিক কাজের বোঝা অতিরিক্ত হচ্ছে, এতে আমরা নিজেরাও যেমন হ্যারাসমেন্ট হচ্ছি, সেজন্য আমাদের বুথের সাধারণ মানুষও মারাত্মকভাবে হ্যারাসমেন্টের শিকার হয়ে যাচ্ছে। তারাও প্রপার ডকুমেন্টস টাইম মতন দিতে পারছে না, তাদের কাছে প্রপার ডকুমেন্টস নেই। হ্যাঁ, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আজকে আমাদের সুপারভাইজারের কাছে আমরা গণডেপুটেশন দিলাম এবং গণ ইস্তফার জন্য আবেদন করলাম। কারা ইস্তফা দিলেন? আমরা কতজন ইস্তফা দিলেন? 17 জন আবেদন করেছেন? হ্যাঁ, আবেদন করি। এখন দেখা যাক কি দাঁড়ায়, গৃহীত হোক। হ্যাঁ, কমিশন কি ধরনের অনিয়মিত কাজগুলো করছে, কি ধরা পড়ছে আপনার? দেখেন, প্রথম কথা, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার করে আমাদের কাছে আমাদের অ্যাপে বিভিন্ন রকম নাম আসছে। যেরকম প্রথমবার যেমন আমার 179 বুথ, আমাদের বুথে প্রথমে 148 জনের নাম আসলো। বিভিন্ন ভুল, যেরকম ভুলগুলো কিরকম অদ্ভুত টাইপের, যেরকম আলি স্পেলিং কি আমরা জানি ALI, ওখানে আছে ALI। এগুলো তো ভুল তো সাধারণ লোক করেনি, এগুলো যে এগুলো লিখেছে তারাই করেছে। এবার তাদের জন্য তাদের কাছে প্রপার ডকুমেন্টস চাওয়া হচ্ছে, তো এগুলো আমরা সব জোগাড় করে আপলোড করলাম, সব আপলোড করলাম। তারপরে সেম আসলো আবার 23, তারপরে আবার আসলো 84, এখন আসে 170, আজকে 258। এইভাবে কন্টিনিউ এই জিনিসগুলো চলে আসছে, বেড়ে যাচ্ছে। এবং প্রতিটা মানুষের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে সেগুলো আমাদের ফরওয়ার্ড করে আপলোড করতে হচ্ছে। এটা তো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যেমন বিভিন্ন রকম ব্যাপার হচ্ছে, যেমন লজিক্যাল ম্যাপিংয়ের যেটা প্রবলেম হচ্ছে, যেমন কারো ধরো ফ্যামিলিতে 6 জন মেম্বার, তাদের হিয়ারিং করবে, সেটা একটা ব্যাপার। এবং ফিল্ডে যে দেখছি আমরা তাদের 6 জন মেম্বার নেই, বাড়িতে 3 জন বা 4 জন এরকম হয়ে আছে, এটা একটা দিক গেল। তারপরে 50-এর উপরে বয়সের, 15-এর নিচে বয়সের যে ব্যাপারগুলো আছে সেগুলোও আছে কম বেশি। হ্যাঁ, মানে এটা খুবই সমস্যাজনক ব্যাপার। আর আমরা কীভাবে কাজটা করব তার সঠিক নির্দেশনা নেই। এখন এখানে হচ্ছে আমি বিএলওর কাজে নিযুক্ত আছি 17 181 পার্টে।
আমার সঙ্গে আমরা সবাই গোড়ালবাড়ি অঞ্চলের 17টা বুথের 17 জন বিএলওই এখানে উপস্থিত হয়েছি। কি নিয়ে ঘটনাটা হচ্ছে যে মানে এসআইআরের কাজে আমাদের 17 জনকে নিযুক্ত করা হয়েছে 17টা বুথে। আমরা নভেম্বর মাসের 4 তারিখ থেকে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সমস্ত রকম দায়িত্ব পালন করে আসছি এবং গোড়ালবাড়ি থেকে যত সংখ্যক মানুষকে সহযোগিতা করে প্রত্যেকটা মানে মানুষ রাজনৈতিক দলের নেতারা আমাদের সহযোগিতা করেছিল বলে আমরা সেই এনুমারেশন ফর্ম জমা দিতেও পেরেছি। পরবর্তীতে প্রায় 1000 মানুষের হিয়ারিং আছে। আমরা সব বিএলওগুলো মানুষকে যতটা সহযোগিতা করার দরকার সেই সহযোগিতা করে তাদের হিয়ারিং অ্যাপেয়ার করিয়েছি। কিন্তু দেখা গেল তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এআই দিয়ে নামের কৃত্রিমভাবে ভুল বের করে দিন দিন আমাদের বুথগুলোতে মানে অসংখ্য পরিমাণ আরও মানুষের নামে নোটিশ যে ইস্যু করা হচ্ছে, হিয়ারিংয়ের নোটিশ, এবং সেটা আমাদের কমিশন করছে। সেক্ষেত্রে আমরা দেখতেছি সংখ্যাটা, আমরা প্রথমে কাজও শুরু করে দিয়েছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার পার্টে প্রথমে 139 জন আমি কাজ করে দিলাম মানুষের বাড়িতে গিয়ে ডকুমেন্ট নিয়ে, পরে আরও 31 জন এগুলো করে দিলাম, তারপরে 218, পরে সংখ্যাটা 296। আজকে আমাদের মাইক্রো অবজারভার এবং এইআরও ভিসি মিটিং করে বলল আমার পার্টে আজকের দিনে 482, এবং সেটা আবার পরে বাড়তেও পারে। তাদের কাছে কোনো সদুত্তর আর নেই। এরকম গোটা গোড়ালবাড়িতে গতকাল পর্যন্ত ছিল 1900, আজকে সেই সংখ্যাটা হয়েছে 3500। এখন এই যে বিপুল সংখ্যক যে মানুষের নামে নোটিশ ইস্যু হচ্ছে, সেই নোটিশগুলো মানে সার্ভ করা, সেগুলো অনলাইনে আপলোড করা, তাদের ডকুমেন্ট আপলোড করা এবং তাদেরকে হিয়ারিং করানো, এটা একটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার এবং এত কম সময়ের মধ্যে সেই আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না। এবং মানুষ কাজে ব্যস্ত, গ্রামের মানুষ সবসময় খেটে খাওয়া মানুষ, তারাও সঙ্গে সঙ্গে কাগজ দেখাতে পাচ্ছে না। তারা বলে দিয়ে দিচ্ছে যে ইসিআই তো প্রথম দিন থেকেই বলে দিয়েছে কোনো রকম ডকুমেন্ট তারা চাচ্ছে না। এখন নতুন করে ডকুমেন্ট দিচ্ছে, আমরা কোন অর্ডারে ডকুমেন্টটা চাচ্ছি? আমাদের কাছে কোনো লিখিত অর্ডারও নেই। এই যে কাজগুলো করানো হচ্ছে সেরকম কোনো লিখিত অর্ডার আমাদের কাছে নেই। মানুষ সরাসরি আমাদের প্রশ্ন করছে এবং যে গ্রাউন্ডে তাদের হিয়ারিং ডাকা হচ্ছে তার বেশিরভাগটাই ভুল। ধরুন কেউ 4 ভাই বোন, ওর ওখানে লিখে দেওয়া আছে যে আপনার বাবার নামে 6 জনকে লিঙ্ক করা হয়েছে। এখন কোন 6 জনকে লিঙ্ক করা হয়েছে কমিশন যদি আমাদের সেটা দেয় তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনো 2 জন ফলস হলো নাকি, কিন্তু সেরকমও আমাদের কাছে কিছু দিচ্ছে না। আমরা সেখানে একেবারে মানে অসহায় হয়ে পড়েছি। সেই কাজগুলো করা আমরা দেখেছি ইতিমধ্যে সারা ভারতবর্ষে 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআরের কাজের চাপে এবং কমিশনের অনৈতিক চাপে আমাদের অনেক সহকর্মী আজকে আমাদের মধ্যে আর নেই। আমরা চাই না যে আমাদের আর কোনো সহকর্মী আমাদের ছেড়ে চলে যাক এবং সেই থেকে আমরাও যেন আমাদের পরিবারকে নিয়ে সুস্থভাবে বাঁচতে পারি। এবং কি করলেন এখন আমরা তালা বন্ধ করেছি আমাদের সুপারভাইজারের অফিস। সেই সুপারভাইজারকে আমরা দিলাম আমাদের যে গণ ইস্তফাপত্র, সেটা উনি প্রপার চ্যানেলে আশা করি উনি উপর মহলে পাঠাবেন এবং আমরাও চেষ্টা করব বাই হ্যান্ডে গিয়ে আমাদের এইআরও এবং এসডিও স্যারকে দেওয়ার, এবং তারা তারপরে কি ব্যবস্থা নিচ্ছেন সেটা আমাদের দেখা। হ্যাঁ, ওনারা ওনাদের দাবি অনুযায়ী বাইরে তালা মেরেছেন, আমরা ভেতরে আছি। আটকে আছে কতক্ষণ থেকে আটকে আছেন আপনারা? আধা ঘন্টা 1 ঘন্টা হবে। তারা বলছে তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করানো হচ্ছে, সেটা আমরা করতে যাচ্ছি না। অভিযোগ, সেটা একটা অভিযোগ করছে আর তারা গণ ইস্তফা দিচ্ছে 17 জন। কি বলবেন? আপনাদেরকে একটা চিঠি না, যে কাজগুলো করার কথা বলা হচ্ছে সেগুলো নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেকই বলা হচ্ছে। আর ওনারা ইস্তফা দিচ্ছে এটা শুধু আমাদের জানিয়েছে, কিন্তু ইস্তফা যাকে দিতে হবে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাহলে তাদের জানাতে হবে। আমাদের শুধুমাত্র চিঠির কপি দিয়েছে, এইটুকুই আমরা বলতে পারবো। যদি 17 জন ইস্তফা দেয় কতটা সমস্যা হবে এই কাজের ক্ষেত্রে? না, এটা বলতে পারছি না। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা বিএলওদের নিযুক্ত করেন তারাই বলতে পারবেন, কারণ আমরা ওনাদের নিযুক্তও করি না আর ওনাদের ইস্তফা দেওয়ার ব্যাপারেও আমাদের কোনো বক্তব্য নেই। ধীমান রায়ের রিপোর্ট। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার শহরের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন করলা ভ্যালিতে অভিযান চালিয়ে 2 মাদক ব্যবসায়ীকে হাতে নাতে ধরল সাদা পোশাকের পুলিশ। বেশ কিছু পরিমাণ মাদক দ্রব্য ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। কয়েকদিন পরে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন হতে চলেছে। এদিকে শহরে মাদকের রমরমা কারবার চলছে বলে অভিযোগ। স্থানীয় গোপাল কৃষ্ণ অধিকারী জানান, মাদক ব্যবসা শহরের পরিবেশকে কলুষিত করছে।
এদিন জেলা প্রশাসনের এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই অভিযান চলে। ধৃত 2 জনকে বৃহস্পতিবার আদালতে তুলবে পুলিশ বলে খবর। এখানে শুনলাম 2 জন ব্রাউন সুগার প্যাডেলারকে পুলিশ ধরেছে এবং এরা জলপাইগুড়ি শহরে যুব সমাজকে কুলুষিত করবার জন্য, একদম সর্বনাশ করবার জন্য ব্রাউন সুগারের ব্যবসা করছে। পুলিশ আজকে এখানে ধরেছে অ্যালির সামনে এবং আমি খবর পেয়ে এলাম সামনে, এসে দেখি পুলিশ দুজনকে অলরেডি অ্যারেস্ট করেছে। আর ব্রাউন সুগারের বিরুদ্ধে পুলিশ প্রশাসন এবং জলপাইগুড়ির যুব সমাজ থেকে শুরু করে যারা সুস্থ সচেতন মানুষ তারা তো প্রতিদিনই এর বিরুদ্ধে লড়াই করছে, পুলিশও করছে, কিন্তু এরা 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 এতদিন পালিয়েছিল, আজকে পুলিশ ধরেছে এদেরকে সঠিক সময় এসে। হ্যাঁ, না সেটা এটা তো অত্যন্ত খারাপ এবং পুলিশ তো প্রতিরোধ করার চেষ্টা করছে এবং করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদির সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়িবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে অবশেষে। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধার কথা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে হাইকোর্টের সার্কিট বেঞ্চের নয়া ভবন। উদ্বোধনের আগে জলপাইগুড়িতে তেরঙ্গা আলোয় সেজে উঠল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। শনিবার উদ্বোধনে উপস্থিত থাকছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। 40 একর জমিতে প্রায় 501 কোটি টাকা খরচা করে তৈরি হয়েছে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। রয়েছে 13টি এজলাস। বর্তমানে জলপাইগুড়ি শহরের স্টেশন রোডে অস্থায়ী ভবনে চলে সার্কিট বেঞ্চ। পাহাড়পুর জাতীয় সড়কের পাশে স্থায়ী ভবন চালু হয়ে গেলে এখনকার মতো উত্তরবঙ্গের 5 জেলার মানুষ আইনি পরিষেবা এখান থেকেই পাবেন। তার আগে এই সার্কিট বেঞ্চ পরিদর্শন করতে এলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সমস্ত দিক খতিয়ে দেখে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। উল্লেখ্য, 2019 সাল থেকেই জলপাইগুড়ি রেল স্টেশন সংলগ্ন জলপাইগুড়ি জেলা পরিষদের বাংলোতে অস্থায়ীভাবে বেঞ্চ চালু হয়। বর্তমানে 27 নম্বর জাতীয় সড়কের পাহাড়পুর সংলগ্ন এলাকায় প্রায় 40 একর জমির ওপর সার্কিট বেঞ্চের ভবন তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত সহ 5টি হাইকোর্টের প্রধান বিচারপতিরাও উপস্থিত থাকছেন। বর্তমানে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং জেলা এই সার্কিট বেঞ্চেরই অন্তর্গত রয়েছে। এটা কোনো কারণ নেই আসার, দেখতে এলাম এত সুন্দর বিল্ডিংটা হয়েছে, আসা যাওয়ার পথে তো বারে বারে দেখছিলাম। দুদিন পরেই সুন্দর একটা প্রতীক স্ট্রাকচারের মধ্যে তৈরি হয়েছে। লিগাল ফ্যাটার্নিটির আমি একজন সদস্য। সন্ধ্যাবেলায় লাইটিংয়ের পরে দেখতে আরও অসাধারণ লাগছে, তো দেখার জন্য আসলাম। সিএম কটায় ঢুকবেন 17 তারিখ? এগুলো নিয়ে আমি কিছু বলবো না, আপনারা জানেন অফিসিয়াল প্রোগ্রাম যেমন আছে। দিনক্ষণ তো চূড়ান্ত 17 তারিখ। আমি তো ওইখানটা এসেছি, যা দেখতে গেলাম বিল্ডিংটা, কিন্তু সবাই জানে সত্যি। ঠিক জলপাইগুড়ির ক্ষেত্রে আর্থসামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সার্কিট বেঞ্চ কতটা ভূমিকা রাখবে, কি মনে করছেন?
একটা প্রথম কথা হচ্ছে যে একটা খুব বড় ব্যাপার হবে যে হাইকোর্ট টাউন জলপাইগুড়ি হবে, এবং ফাইনালি তো আমরা যদি দূরের দিকে তাকাই, এখানে তো এখন যে 12+1 13 জন জাজেস ইনক্লুডিং চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস জায়গা হচ্ছে বসার অ্যারেঞ্জমেন্ট, তো এরপরে আরও বাড়বে এটা ভবিষ্যতে, এবং এটা তো নিশ্চিতভাবেই যে টেরিটোরিয়াল জুরিসডিকশন সেটাও ভবিষ্যতে নিশ্চয়ই আরও বাড়বে। উত্তরবঙ্গের 8টা জেলা, বিচারপ্রার্থী মানুষ আসবে, কেসের সংখ্যা বাড়বে, এবং এর গুরুত্ব ইম্পর্টেন্স ন্যাশনাল মানচিত্রে তো জলপাইগুড়ি ঢুকে গেল এই হাইকোর্টের জন্য। সেটা তো একটা খুব বড় ব্যাপার, জলপাইগুড়ির সঙ্গে অনেক ব্যাপ্তিটা অনেক ভালো। মানে আমাদের শহরের বাসিন্দারা যারা আইনজীবী মহল, তাদের একটা বড় বক্তব্য দাবি আর কি, যে এটা একটা স্থায়ী বেঞ্চ হোক। দেখুন, এগুলো ব্যাপার টেকনিক্যাল ব্যাপার আছে, ওগুলো নিয়ে আমি কিছু বলবো না। দুদিন পরে এখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আসবেন মহামান্য, এটা আমি এখানে এসছিও কোনো ক্যাপাসিটিতে না, জাস্ট এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে উদ্বোধনের 2 দিন আগে, জাস্ট এটা একটা ঘুরে দেখে গেল। বাড়ির 1200 স্কোয়ার ফিট ছাদে গড়ে তুলেছেন সবজি বাগান। কি নেই তাতে? ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পালং শাক থেকে শুরু করে আদা, পেঁয়াজ, রসুন সবই চাষ করেছেন এক হাতে। বছরের 8 মাস নাকি সবজি কিনতেই হয় না, সবটাই আসে বাড়ির ছাদ বাগান থেকে। শুনতে অবাক লাগলেও গত 3-4 বছর থেকে এমনটাই করে আসছেন রাজু রায়। বাড়ি 1200 স্কোয়ার ফিট ছাদে গড়ে তুলেছেন সবজি বাগান। কি নেই তাতে? এখানেই শেষ নয়, এইভাবে ছাদ বাগান করে এলাকার প্রতিবেশী যুবকদের আয়ের পথও দেখাচ্ছেন রাজু। আবার কিভাবে ছাদ বাগান করলে বাজারে গিয়ে আর সবজি কিনতে হবে না, সেই পথও বাতলে দিচ্ছেন প্রতিবেশীদের। রাজুর দেখানো পথে হেঁটে প্রতিবেশীদের অনেকেই ইতিমধ্যে ছাদে সবজি চাষ শুরু করেছেন। জলপাইগুড়ি শহর সংলগ্ন বজরাপাড়ার বাসিন্দা রাজু রায় পেশায় গ্রন্থাগার কর্মী। ছোটবেলা থেকেই নাকি মরশুমি সবজি চাষের একটা নেশা ছিল তার। স্কুল কলেজে পড়াকালীন যে কারণে গ্রামের বাড়িতে টুকটাক সবজি লাগাতেন। এরপরে কর্মজীবনে ঢোকার পরে জলপাইগুড়িতে আসেন। প্রথমে ভাড়া বাড়ি, পরে 2018-এ বজরাপাড়ায় বাড়ি তৈরি করার পর কয়েক বছর পর থেকেই ছোট আকারে সবজি চাষ শুরু করেন। বর্তমানে সেটা কলেবর বড় আকার করে নিয়েছে। মাছের বড় বড় কার্টুন ব্যবহার করেছেন, পালং, ধনেপাতা, মূলো ইত্যাদি চাষ। আবার বাঁশের খাঁচা তৈরি করে লাউ, কুমড়ো, বিভিন্ন প্রকার বিনস চাষ করেছেন। এই কাজে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করেছে রাজু রায়ের স্ত্রী মমতা রায়। এদিন রাজুবাবু জানান, তিনি সারা বছর ধরে বিভিন্ন প্রকার সবজি চাষ করেছেন। আমি স্বল্প খরচায় জৈবিক পদ্ধতিতে ছাদের উপরে ছাদ বাগান করেছি। সেই ছাদ বাগানের ফল ফুল সবজি, পুরোপুরি সবজিটাই আমার এখানে আবাদ করা হয়। মূলত সবজি সারা বছরের আমার যোগান হয়ে যায়। বছরের অধিকাংশ সময় আমায় বাজার যেতে হয় না। সেই সবজিটা আমার নিজস্ব প্রচেষ্টায় অর্গানিক ওয়েতে পুরোপুরি গোবর সার দিয়ে আবাদ করা হয়। সেই আবাদে সারা যা ফসল ফলে সেই ফসল দিয়ে আমার চলে যায় সারা বছর। বলছি, আপনার ছাদটা কত স্কোয়ার ফিটের? আমার 1550 স্কোয়ার ফিটের ছাদ আছে, একতলা বিশিষ্ট। সেই ছাদের মধ্যে আবাদ করি। মাছের কার্টুন পলিপ্যাক দিয়ে, যেরকম করে আপনি দেখতে পাচ্ছেন, টবের মধ্যেও লাগানো আছে, বড় ড্রামেরও লাগানো আছে। এবার শীতকালে কি কি চাষ করেছেন? শীতকালীন সবজি যেটা আছে আমার সিম, এখানটায় ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি, শাক সবজির মধ্যে পালং শাক, লাফা শাক, মূলো শাক, সব ধরনের সবজি আছে। এগুলোর পরিচর্যা ছাদের ওপর কিভাবে করেন আপনি? সমস্যা কিছু নেই। আমার এবারে নতুন করে আমি গ্রিলের পাত দিয়ে লো ব্রেঞ্চ বানিয়েছি, একটু হাইট রেখেছি, ছাদ কন্ট্রাক্টে থাকে যাতে দূরে থাকে, ছাদে যাতে ক্ষতি না হয়, ড্যাম না হয়, সেই জন্য
একটা উঁচু জায়গায় আমি বসিয়েছি সমস্ত মাছের কার্টুনকে, বসানোর ফলে সেইগুলি যাতে ছাদের ক্ষতি না হয় সেই ব্যবস্থা রেখেছি আমি। প্রতিদিনই কি পরিচর্যা? হ্যাঁ, প্রতিদিন পরিচর্যা হয়। শুধু তাই নয়, আমরা দিনের বেলা যতটা কাজের ফাঁকে এসে দেখতে পারি, তারপরে রাতেও সেটাকে পরিচর্যা করা হয়। এটা তো দেখছি শুধু শীতের সবজি, এটা কি মাল্টি সবজি করেন কি? হ্যাঁ, সারা বছরে আমার এই শীতের সবজি উঠে গেলে সেই জায়গায় সেই কার্টুনে সেই পলিপ্যাকে আমার নতুন করে ঝিঙে, বরবটি, গ্যারা, গরমের সিজনে যেটা যাচ্ছে, বর্ষার সিজনাল যে সবজিগুলি সারা বছরের সবজি, মূলত আমার সবজি কিনতে হয় না, মানে পুরো অর্গানিক রোটেশনালি চলছে। আপনি যেটা অভিজ্ঞতাটা সঞ্চয় করছেন, যেটা বলছেন যে গত 3-4 বছর ধরে এটাই করে আসছেন, তো আপনার এখান থেকে কি ব্যবসার কোনো সুযোগ আছে? হ্যাঁ, এখান থেকে ব্যবসার সুযোগ আছে। আপনি এখান থেকে অর্গ্যানিক সবজি আবাদ করবেন, বাঁধাকপি, ফুলকপি করবেন, এখান থেকে আপনি প্রচার করবেন, ফেসবুক, ইনস্টাগ্রামে জানাবেন, লোকে জানবে, আপনার কাছে অবশ্যই আসবে, সাহায্য নিতে আসবে এবং কিনতেও আসবে তারা। এই বিষয়ে প্রতিবেশী নারায়ণ বর্মন জানান, রাজুদার সঙ্গে প্রথম দেখা হওয়ার পরে রাজুদা যখন করলো আমি দেখলাম, মাঝে মাঝে মানে প্রায় আসতাম, আমি এসে দেখি, দেখার ফলে বেশ আমার প্ল্যানটা বেশ ভালো লাগলো। তারপরে আমিও শুরু করছি, তারপরে কোনো কিছু সমস্যা হলে রাজুদার কাছে হেল্প নিচ্ছি, কী করতে হবে, কীভাবে কেমনভাবে করতে হবে। হ্যাঁ, এটা ডেভেলপ করার আমিও চেষ্টা করছি এবং তার ফলে আমি 2 বছর ভালো করেছি। এই বছরও চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কি বলবো, মানে এটা আমার ব্যর্থতা, যার জন্য করতে পারিনি। এবার কি চাষ করেছেন বা আগেও কি আগে হচ্ছে আমি সব, যেমন ফুলকপি, বাঁধাকপি, তারপরে লাউ, তারপরে বটবটি, মানে শীতকালীন বেগুন, তারপরে ধনেপাতা, পালং শাক, সব কিছু, মানে শীতের যা সবজিটা আছে মোটামুটি সব কিছু করেছি আমি। তারপরে কি বলেছে আদা, কার্টুনে যেমন আদা চাষটা, এবছর আমি আদা চাষ লাগাইছি 12 কার্টুন, বেশ ভালো ফলন হয়েছে আমার দাদা। এই ছাদ বাগান করে কি মানে ব্যবসার কোনো সুযোগ আছে বলে মনে হয়? হ্যাঁ, কেউ যদি মনে করে, যেটা আমি করেছি সেটা হচ্ছে আমার বাড়ির নিজস্ব কারণে করেছি এবং নিজে শাকসবজি খাওয়ার জন্য। কেউ যদি মনে করে যে হ্যাঁ ব্যবসা, মানে আমি একটা বিজনেস করব, সে করা যায়। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধনের আগে শহরে গুলি, আতঙ্কে গোটা শহর। মুখ্যমন্ত্রী প্রধান বিচারপতি আসার আগেই শহরে গুলিবাজি, গুলিকাণ্ডের তদন্তে রিজিওনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।